প্রিয় শ্রোতা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। এখন পড়তে যাচ্ছি আহমেদ ছফার লেখা অলাত চক্র উপন্যাসটির তৃতীয় খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। হোস্টেলে পৌঁছতে বেলা 2টো বেজে গেল। ক্ষিতীশ কলেজ থেকে ফিরেছে। বলল, দাদা, মেজতে নাকি চিত্তকে কিসব রান্নাবান্না করার ফরমাইশ দিয়ে গেছে। চিত্ত বারে বারে খুঁজছে। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, নইলে নিজেই কবে খেয়ে নিতাম। ব্যাপার জানেন নাকি কিছু? বললাম, হ্যাঁ ক্ষিতীশ, একজন রোগীর জন্য কিছু খাবার রান্না করে নিতে হবে হাসপাতালে। যদি এর মধ্যে রান্না হয়ে গিয়ে থাকে, তুমি একটু কষ্ট করে ভাত আর মাছ আলাদা আলাদাভাবে এই বাটিটার মধ্যে ভরে দিতে বলো। তক্তপোষের তলা থেকে আমি ছোট্ট বাটিটা বের করে ক্ষিতীশের হাতে দিলাম। অল্পক্ষণ পর ক্ষিতীশ ভাত তরকারি ভর্তি বাটিটা নিয়ে এলে আমি পেট মোটা হাত ব্যাগটা টেনে নিয়ে আস্ত বাটিটা ব্যাগের পেটের ভেতর ঢুকিয়ে রাখলাম। ক্ষিতীশ জিজ্ঞেস করল, দাদা কি এখনই বেরোবেন? আমি বললাম, হ্যাঁ ক্ষিতীশ, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে। কত দূর যাবেন? পিজি হাসপাতাল। ক্ষিতীশ বলল, শহরে কোনো ট্রামবাস চলছে না, রাস্তায় এক কোমর জল। আকাশের দিকে চেয়ে দেখুন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ব্যালকনির দিকে দরজা জানালা খুলে দিল। কালো মেঘ কলকাতার আকাশের 4 কোণ ছেয়ে একেবারে নিচে নেমে এসেছে। ট্রাম বাস ঠায় দাঁড়িয়ে আছে। হাতে টানা রিকশাগুলো ডিঙি নৌকোর মতো চলাফেরা করছে। বাস্তবে কি পথে বেরোবার পক্ষে মোটেই অনুকূল নয়, তথাপি মানুষ চলাচল করছে। মহিলারা মাথায় ছাতা মেলে ধরছে বটে, কিন্তু অনেকেরই পরনের শাড়ি কোমর অবধি ভিজে গেছে। আমি বললাম, যেতেই হবে আমাকে। তুমি বরং একটু উপকার করো, নিচের কোনো দোকান থেকে সস্তায় একটা জয় বাংলা বর্ষাতে কিনে এনে দাও। 20টি টাকা বের করে তার হাতে তুলে দিলাম। সে আর কোনো কথা না বাড়িয়ে টাকাটা নিয়ে নিচে চলে গেল। ইত্যবসরে আমি একটা পুরনো প্যান্ট পরে হাঁটু অবধি গুটিয়ে নিলাম। দেশ থেকে একজোড়া জুতো এনেছিলাম। কলকাতায় আসার পর বিশেষ পরা হয়নি, সেটা পরে নিলাম। স্যান্ডেল জোড়ার যে অবস্থা হয়েছে, আশঙ্কা করছিলাম পানির সঙ্গে যুদ্ধ করে পেরে উঠবে না। ক্ষিতীশ বর্ষাতে কিনে এনে দিলে, সেটা পরে নিয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়লাম। পথে নামতে আবার ঝমঝম করে বৃষ্টি নামল। বর্ষণের বেগ এত প্রবল, 5 হাত দূরের জিনিসও ঝাপসা কুয়াশার মতো দেখাচ্ছে। ফুটপাত দিয়ে চলতে গিয়ে পরপর 2জন পথচারীর সঙ্গে ধাক্কা লাগিয়ে ফেললাম। রাস্তা পানিতে ফুলে ফেঁপে একটা ছোটখাটো বাঁকা নদীর মতো দেখাচ্ছে। এই কোমর পানির মধ্যে চলতে গিয়ে আমার মনে হলো শরীরে মনে যেন আমি কিছুটা কাঁচা হয়ে উঠেছি। এই ধারা জল আমার শরণার্থী জীবনের সমস্ত কালিমা ধুয়ে নিয়ে যাচ্ছে। আশ্চর্য একটা সুরসুরে অনুভব করছিলাম। আমি যেন আবার সেই ছোট্ট শিশুটি হয়ে গেছি। মনে পড়ে গেল বাড়ির পাশের খালটিতে কি আনন্দেই না সাঁতার কাটতাম। ছাঁত করে মনে পড়ে গেল একবার ঝড় বৃষ্টির মধ্যে ভিজে চুপসে তায়েবাদের গ্যান্ডারিয়ার বাড়িতে হাজির হয়েছিলাম। তাইবা দরজা খুলে আমাকে দেখে রবীন্দ্রনাথের সেই গানটির 2টো কলি কি আবেগেই না গেয়ে উঠেছিল। আজ ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। সেদিন আর আজ। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি। প্রতি পদক্ষেপে অতীত, আমার আর তাইবার অতীত মনের মধ্যে ঢেউ দিয়ে জেগে উঠছে। ওর সঙ্গে আমার পরিচয় 1968 সালে। সেদিনটার কথা এখনো আমার স্পষ্ট মনে আছে। মৃত্যুর মুহূর্তেও ভুলতে পারবো না। আগস্ট মাসে একটা দিনে প্রচণ্ড গরম পড়েছিল। আমি গিয়েছিলাম বাংলা বাজারের প্রকাশক পাড়ায়। নানা কারণে মনটা বিগড়ে গিয়েছিল। সুনির্মলদা আমাকে বললেন, চলো একটা জায়গায় ঘুরে আসি। হেঁটে হেঁটে গ্যান্ডারিয়ার লোহার পুল পেরিয়ে বুড়িগঙ্গার পাড়ের একটা ছোট্ট একতলা বাড়ির সামনে এসে সুনির্মলদা বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখি ভেতরে কেউ আছে কিনা। তিনি এগিয়ে গিয়ে দরজার কড়া নাড়লেন। দরজার পাল্লা দুটো ফাঁক হয়ে গেল। সুনির্মলদা ভেতরে ঢুকলেন। আমাকে হাত নেড়ে ডাকলেন, এসো দানিয়েল। আমিও ভেতরে প্রবেশ করলাম। সুনির্মলদা বললেন, দেখো তাইবা, কাকে ধরে নিয়ে এসেছি। সাদা শাড়ি পরিহিতা উজ্জ্বল শ্যামল রঙের মহিলাটি আমাকে ঘাড়টা একটুখানি তুলিয়ে সালাম করল। সুনির্মলদা তক্তপোষের সাদা ধপধপে চাদরের ওপর পা উঠিয়ে বসলেন। মহিলাটি বললেন,
আপনিও পা উঠে বসুন। ক্ষুণ্ণ কণ্ঠে বললাম, আমার পায়ে অনেক ময়লা, আপনার আস্ত চাদরটাই নষ্ট হয়ে যাবে। বরঞ্চ আমাকে একটা অন্যরকম আসন দিন। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি, আপনি পাটা ধুয়েই আসুন, আমি পানি এনে দিচ্ছি। এক বদনা পানি এনে দিলে আমি পা দুটো রোগড়ে রোগড়ে পরিষ্কার করে বিছানার উপর এসে বসলাম। স্পষ্ট মনে আছে, সেদিন আমি একটা পাট ভাঙা সাদা পাঞ্জাবি পরেছিলাম। কি একখানা লাল মলাটের বই সারাক্ষণ বুকের সঙ্গে আঁকড়ে ধরেছিলাম। ঘামে ভেজা পাঞ্জাবির বুকের অংশে মলাটের লাল রংটা গাঢ় হয়ে গিয়েছিল। মহিলাটি আমার পাঞ্জাবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওমা, আপনার পাঞ্জাবিতে এমন খুন খারাপের মতো রং দিয়েছে কে? আমি ঈষৎ অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ, কেউ দেয়নি। কখন বইয়ের মলাটের রংটা পাঞ্জাবিতে লেগে গেছে খেয়াল করিনি। লক্ষণ সুবিধের নয় বলে মহিলাটি সুন্দর সাদা দাঁত দেখিয়ে হাসল। ফুলদানিতে একটি সুন্দর রজনীগন্ধার গুচ্ছ। তার হাসিটি রজনীগন্ধার মতো সুন্দর স্নিগ্ধ, ঘাড়টাও রজনীগন্ধার মতো ঈষৎ নোয়ানো। আমি ভালো করে তাকিয়ে দেখলাম ঘরে বিশেষ আসবাবপত্র নেই। তক্তপোষের উপর হারমোনিয়াম, তবলা এবং তানপুরা, পাশে পড়ার টেবিল, সামনে একখানি চেয়ার, শেলফে বিশ্ববিদ্যালয়ের কিছু পাঠ্য বই। একেবারে ওপরের তাকে সেই চমৎকার চারকোনা ফুলদানিটি, যার উপর শোভা পাচ্ছে সদ্যোচ্ছিন্ন রজনীগন্ধার গুচ্ছ। মনে মনে অনুমান করে নিলাম এ বাড়িতে গান বাজনার চল আছে। এ বাড়ির কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে। এ ঘরজোড়া তক্তপোষটিতে নিশ্চয় একের অধিক মানুষ অথবা মানুষই ঘুমোয়। সুনির্মলদা বললেন, দানিয়েলের সঙ্গে এখনো পরিচয় করিয়ে দেয়া হয়নি। দানিয়েল, এ হলো আমাদের বোন তায়েবা, আর ও হচ্ছে দানিয়েল। অনেক গুণ, কালে কালে পরিচয় পাবে। তবে সর্বপ্রধান গুণটির কথা বলে রাখি, ভীষণ বদরাগী। নাকের ওপর দিয়ে মাছি উড়ে যাওয়ার উপায় নেই, দুটুকরো হয়ে যায়। তায়েবা সায় দিয়ে বলল, বারে যাবে না, যা খাড়া এবং ছুচলো নাক। মহিলা আমার তারিফ করলো কি নিন্দে করলো সঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ পরে আরও দুজন মহিলা এসে ঘরে ঢুকল। মুখের আদলটি তায়েবারই মতো, তবে একজনের রং একেবারে ধপধপে ফর্সা, তার পরনে শাড়ি। আরেকজন অত ফর্সা নয়, কিছুটা মাজা, তার পরনে সালোয়ার কামিজ। তায়েবা পরিচয় করিয়ে দিল। সালোয়ার পরিহিতাকে দেখিয়ে বলল, এ হচ্ছে আমার ইমিডিয়েট ছোট বোন, নাম দোলা, বিয়ে পরীক্ষা দেবে। খেলাধুলার দিকে ওর ভীষণ ঝোঁক। আর ও হচ্ছে তার ছোটটি, নাম ডোরা, গান বাজনা করে। সুনির্মলদা, আপনারা কথাবার্তা বলুন, কিছু খাবার দেয়া যায় কিনা দেখি। সেদিন গ্যান্ডারিয়ার বাসা থেকে ফিরে আসার সময় দেখি আকাশে একখানা চাঁদ জ্বলছে। আমি পাঞ্জাবির বুকের লালিয়ে যাওয়া অংশটি বারবার স্পর্শ করে দেখছিলাম। এ কি সত্যি সত্যি বইয়ের মলাটের রং, নাকি হৃদয়ের রং রক্ত মাংস চামড়া ভেদ করে পাঞ্জাবিতে এসে লেগেছে? আমার মনে হয়েছিল ওই দূরের রূপলি আভার রাত আমার জন্যই এমন অকাতরে কিরণধারা বিলিয়ে দিচ্ছে। কামিনী হাসনাহেনা আমার ইন্দ্রিয়গ্রামের গভীর পরিতৃপ্তির জন্য এমন হৃদয় জুড়োনো সুবাস ঢালছে। আজ সুনির্মলতার বিরুদ্ধে আমার অনেক নালিশ, তবু তবু আমি তাকে পুরোপুরি ক্ষমা করে দিতে পারবো, কেননা তিনি আমাকে বুড়িগঙ্গার পাড়ে তায়েবা দেশে গ্যান্ডারিয়ার বাসায় নিয়ে গিয়েছিলেন। এসপ্ল্যানেড ছাড়িয়ে বাঁক ঘুরে রবীন্দ্র সদন অভিমুখী রাস্তাটা ধরতেই পানির প্রতাপ কমে এলো। বৃষ্টি হচ্ছে, তথাপি রাস্তাঘাটে জল দাঁড়ায়নি। এতক্ষণ কেমন একটা ঝোঁকের মাথায় এত দূর চলে এসেছি। এখন নিজের দিকে তাকাতে একটু চেষ্টা করলাম। প্যান্টে নিশ্চয়ই পচা পানির সঙ্গে কলকাতার যাবতীয় ময়লা এসে মিশেছে। লোমকূপের গোড়ায় গোড়ায় এখন থেকে চুলকোতে শুরু করেছে। বর্ষাতিটা গায়ের সঙ্গে লেপটে গেছে। সস্তার ৩ অবস্থার এক অবস্থা প্রথম দিনে প্রত্যক্ষ করা গেল, এখানে সেখানে ছড়ে গেছে। পায়ের নিচের জুতো জোড়ার অবস্থা ভুলে থাকার চেষ্টা করছি, কিন্তু পারছি নে। প্রতি পদক্ষেপে অনুভব করছি বৃষ্টিতে গলে যাওয়া এঁটেলো মাটির মতো সোলটা ফকফকা হয়ে গেছে। মনে হচ্ছে আরেকবার সামনে চরণ বাড়ালেই সোল দুটো আপনা থেকে পাকা ফলের মতো খসে পড়বে। নিজের উপর ভয়ানক করুণা হচ্ছিল। সিগারেট খাওয়ার তেষ্টা পেয়েছে। প্যান্টের পকেট থেকে সিগারেট আর ম্যাচ বের করে দেখি ভিজে একেবারে চুপসে গেছে। তুত্তর ছাই! রাগ করে সিগারেট ম্যাচ দুটোই ড্রেনের মধ্যে ছুঁড়ে দিলাম।
হাসপাতালের গেট খুলতে এখনো প্রায় ৮ ঘন্টা বাকি। এই সময়টা আমি কি করি? মুষলধারে বৃষ্টি ঝরছে, ধারে কাছে কোনো রেস্টুরেন্টও নেই যে বসে সময়টা পার করে দেয়া যায়। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। দারোয়ানের কাছে গিয়ে বললাম, ডাক্তার মাইতির সঙ্গে দেখা করতে যাব। আমার দিকে এক পলক তাকিয়ে দারোয়ানের বুঝি দয়া হলো। সে ঘটাং করে লোহার গেটের পাল্লা দুটো আলাদা করল। আমি ফাঁক দিয়ে ঢুকে পড়লাম। তা এবার কেবিনে ঢুকে দেখি সে শুয়ে আছে। পাশের বেডের উৎপলা আজও হাজির নেই। তাইবে কি ঘুমিয়ে পড়েছে নাকি এমনিতে চোখ বন্ধ করে আছে? মস্ত বড় ফাঁপড়ে পড়ে গেলাম। আয়াটায়া কিংবা নার্স জাতীয় কাউকে খোঁজ করার জন্য করিডোরের দিকে গেলাম। আমার সিক্ত জুতো থেকে ফ্যাঁস ফ্যাঁস হাঁসের ডাকের মতো এক ধরনের আওয়াজ বেরিয়ে আসছে, আর প্যান্ট থেকে পানি পড়ে ধোয়া মোছা তকতকে মেঝে ভিজিয়ে দিচ্ছে। এই অবস্থায় কেউ আমাকে দেখে হাসপাতালে পরিচ্ছন্নতা নষ্ট করার অপরাধে যদি ঘাড় ধরে বের করে দেয়, আমার বলার কিছুই থাকবে না। একসময় তাইবা চোখ মেলে জিজ্ঞেস করল, কে? আমি তার সামনে যেয়ে দাঁড়ালে খুব গভীর গলায় পরম সন্তোষের সঙ্গে বলল, ও দানিয়েল ভাই, আপনি এসেছেন তাহলে। আমি সে পেট মোটা ব্যাগটা তার হাতে গুছিয়ে দিয়ে বললাম, এর মধ্যে ভাত মাছ রান্না করা আছে। সে ব্যাগটা স্টিলের মিটসেফের মধ্যে ঢুকিয়ে রাখল। খুশিতে তার চোখ জোড়া চিকচিক করে উঠল। দানিয়েল ভাই বসুন, টুলটা দেখিয়ে দিল। তারপর আমার আপাদমস্তক ভালো করে তাকাতেই শক লাগার মতো চমক খেয়ে বিছানার উপর উঠে বসল। হে, কি অবস্থা হয়েছে আপনার দানিয়েল ভাই? সব দেখি ভিজে একেবারে চুপসে গেছে। আমি বললাম, বারে ভিজবে না, রাস্তায় এক কোমর পানি ভেঙেই তো আসতে হলো। তাই বা জানতে চাইল, এই বৃষ্টির মধ্যে সব পথটাই কি আপনি হেঁটে এসেছেন? আমি বললাম, উপায় কি, ট্রাক বাস কিছুই তো চলে না, তাছাড়া ট্যাক্সিতে চড়া সে তো ভাগ্যের ব্যাপার। সহসা তার মুখে কোনো কথা জোগাল না। বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে একটা বড়সড় তোয়ালে আমার হাতে দিয়ে বলল, আপাতত গায়ের ওই কিম্ভূত কিমাকার জন্তুটা এবং পায়ের জুতো জোড়া খুলে গা মাথা ভালো করে মুছে নিন, আমি দেখি কি করা যায়। সে গোবিন্দের নাম ধরে ডাকতে ডাকতে একেবারে করিডোরের শেষ মাথায় চলে গেল। গায়ের বর্ষাতিটা খোলার পর ফিতে খুলে জুতো জোড়া বের করার জন্য যে একটু মৃদু চাপ দিয়েছি, হোমনি সোল দুটো আপসে জুতো থেকে আলাদা হয়ে গেল। আমার ভয়ানক আফসোস হচ্ছিল। এই এক জোড়া জুতো অনেক দিন থেকে বুকের পাঁজরের মতো কলকাতা শহরের জল কাদা বৃষ্টির অত্যাচার থেকে রক্ষা করে আসছি। আজ তা পরমায়ু শেষ হয়ে গেল। গা মোছার কথা ভুলে গিয়ে এক দৃষ্টে খসে পড়া সোল দুটির দিকে তাকিয়ে রইলাম। এই সময়ের মধ্যে গোবিন্দকে নিয়ে তাইবা ফিরে এলো। সে গোবিন্দকে কি একটা ব্যাপারে অনুরোধ করছে, আর গোবিন্দ বারে বারে মাথা নেড়ে বলছে, না দিদিমণি, সে আমাকে দিয়ে হবে না, দেখছেন না কেমন বৃষ্টি পড়ছে, দোকানপাট সব বন্ধ। তাদের কথা ভালো করে কানে আসছিল না। আমি জুতো জোড়ার কথাই চিন্তা করছিলাম। তাই বা গোবিন্দের কানে কাছে মুখে কি একটা বলতে তাকে অনেকটা নিমরাজি ধরনের মনে হলো। বলল, টাকার ছাতার ব্যবস্থা করে দিন। আমার খুব ভয় লাগছিল, পাছে তাই বা আমাকে কোনো পয়সা টাকা দিতে বলে। আসলে আমার কাছে বর্তমানে ২০-২২ টাকার অধিক নেই, এবং টাকাটা খরচ করারও ইচ্ছে নেই। ৫০ নয়া পয়সা ট্রাম ভাড়া বাঁচাবার জন্য দৈনিক ৪-৬ মাইল পথ অবলীলায় হেঁটে চলাফেরা করছি ইদানিং। আমার জুতোর খসে পড়া সোল দুখানি তাই এবার দৃষ্টি এড়ালো না। জিজ্ঞেস করল, কি হলো আপনার জুতোয়? আমি বললাম, কলকাতার পানির সঙ্গে রনে ভঙ্গ দিয়ে এইমাত্র জুতো লীলাসাঙ্গ করল। সে বালিশের তলা থেকে একটা পার্স বের করে আপন মনে টাকা গুনতে গুনতে উচ্চারণ করল, ও তাহলে এই ব্যাপার। ক্যাবিনের বাইরে গিয়ে গোবিন্দর সঙ্গে নিচু গলায় আবার কি সব আলাপ করল। ভেতরে ঢুকে আমাকে বলল, আপনার সেই জন্তুটা একটু দিন, গোবিন্দ একটু বাইরে থেকে আসবে। গোবিন্দের হাতে বর্ষাতিটা দিল। গোবিন্দ হাঁটা দিয়েছে। এমন সময় ডাক দিয়ে বলল, গোবিন্দ দা, ১ মিনিট দাঁড়াও। আমার কাছে এসে জানতে চাইল, আপনার তো সিগারেট নেই। আমি বললাম, না। কি সিগারেট যেন আপনি খান? চারমিনার। এই ছাই ভর্ষক কেন যে টানেন? সে দরজার কাছে গিয়ে বলল,
গোবিন্দদা, ওখান থেকে পয়সা নিয়ে 1 প্যাকেট চারমিনার আর একটা ম্যাচ আনবে। তারপর তাইবা বাথরুমে যেয়ে পা দুটো পরিষ্কার করে এসে কোনো রকমে নিজের বিছানার ওপর ছুড়ে দিল। স্যান্ডেল না পরে সে বেরিয়ে গিয়েছিল, এটা সে নিজেই খেয়াল করেনি। এই হাঁটাহাঁটি ডাকাডাকিতে নিশ্চয়ই তার অনেক কষ্ট হয়েছে। সেদিন আমি ভুল করেছিলাম। আসলে তাইবা সে আগের তাইবা নেই। একটুকুতেই হাঁপিয়ে ওঠে। এখন সে বিছানায় পড়ে আছে শীতের নিস্তরঙ্গ নদীর মতো, চুপচাপ, শান্ত, স্থির। আমার কেমন জানি লাগছিল। তার গলার আওয়াজটা যেন অনেক দূর থেকে ভেসে আসছিল। কণ্ঠস্বরে চমকে গেলাম। তবু রসিকতা করে বললাম, বড় তো আর কম হয়নি, এখন বুড়ো হয়ে মরে যাওয়াটাই শুধু বাকি। আপনি সবসময় কথার উল্টো অর্থ করেন। থাক, আপনার সঙ্গে কথা বলবো না। এমনিতেও আমার বিশেষ ভালো লাগছে না। সে হাঁ করে নিঃশ্বাস নিতে লাগলো। আমি জানতে চাইলাম, তাইবা, আজ তোমার শরীরটা কি খুব খারাপ? না না, অত খারাপ নয়। দেখছেন না কি নোংরা বৃষ্টি। তাছাড়া আমাকে আজ আবার ইঞ্জেকশন দিয়েছে। যেদিন ইঞ্জেকশন দেয় খুবই কষ্ট হয়, অনেকক্ষণ ধরে দিতে হয় তো। আমি বললাম, ঠিক আছে, কথা না বলে চুপ করে থাকো। সারাদিন তো চুপ করেই থাকি। একবার মাত্র মাইতিদা এসেছিলেন সেই ইঞ্জেকশন দেওয়ার সময়। তারপর থেকেই তো সেই একা বসে আছি। কথা বলবো কার সঙ্গে? উৎপলার সঙ্গে টুকটাক কথা বলে সময় কাটাতাম। কাল শেষ রাত থেকে তার অসুখটা বেড়েছে, তাই তাকে ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে গেছে। আজ সকালে আমাদের ওয়ার্ডের ৪৫ নম্বরের হাসিখুশি ভদ্রমহিলাটি মারা গেছেন। আমার কি যে খারাপ লাগছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আমিও মারা যাব। প্রতিদিন এখানে কেউ না কেউ মরছে। মাঝে মাঝে ইচ্ছে হয় ছুটে পালিয়ে যাই কোথাও। আমি বললাম, কোথায় যেতে চাও তাইবা? সে জবাব দিল, জানি নে। হঠাৎ তাইবা আমার ডান হাতখানা ধরে বলল, আচ্ছা দানিয়েল ভাই, আপনার মনে আছে একবার ঝড় বৃষ্টিতে ভিজে সপসপে অবস্থায় আমাদের বাড়িতে এসেছিলেন? আমি বললাম, হ্যাঁ, কি আশ্চর্য তাইবা, আসার সময় পথে সেই কথাটি আমারও মনে পড়েছে। সে উৎফুল্ল হয়ে ওঠার চেষ্টা করে বলল, বুঝলেন দানিয়েল ভাই, আপনার সঙ্গে আমার মনের গোপন চিন্তার একটা মিল রয়েছে। তাইবা গুনগুন অস্ফুট স্বরে সেই গানের কলি দুটো গাইতে লাগল। আমি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। জানেন দানিয়েল ভাই, গ্যান্ডারিয়ার বাড়ির জন্য আমার মনটা কেমন আনচান করছে। গতরাতে স্বপ্নে দেখেছি আমাদের পোষা ময়নাটি মরে গেছে। পাশের কাঠ ব্যবসায়ীর বাড়িতে রেখে এসেছিলাম, সে অবধি মনটা হু হু করছে। এরকম বৃষ্টির সময় বুড়িগঙ্গা কেমন ফেঁপে ফুলে অস্থির হয়ে ওঠে। পানির সে কেমন সুন্দর চিৎকার। 3 বোন পাশাপাশি একসঙ্গে ঘুমোতাম। দিনাজপুর থেকে মা আর বড় ভাই এসে থাকতো। ছোট ভাইটি সারাক্ষণ পাড়ায় ঝগড়াঝাঁটি মারামারি করে বেড়াতো। এখন জানি না কেমন আছে। একটা যুদ্ধ লাগলো আর সব কিছু ওলট পালট হয়ে গেল। এখানে আমি পড়ে আছি। দোলা গেছে তার গ্রুপের মেয়েদের সঙ্গে ট্রেনিং নিতে সেই ব্যারাকপুর না কোথায়। মা দিনাজপুরে। বড় ভাইয়া কোথায় খবর নেই। ইচ্ছে করে তাই আবার ডোরার নাম মুখে আনলো না, পাছে আমার মেজাজ খারাপ হয়ে যায়। বরাবর দেখে আসছি তাইবার কাছে গোটা পৃথিবী একদিকে আর ডোরা একদিকে। রেডিও কিংবা টিভিতে ডোরা রবীন্দ্রসঙ্গীতের যেদিন প্রোগ্রাম থাকতো, সে রিক্সা ভাড়া খরচ করে চেনা জানা সবাইকে বলে আসতো আজকে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামটা শুনবেন, আমার বোন ডোরা গান গাইবে। আর ডোরাও ছিল তাইবা অন্তপ্রাণ। অত বড় ডাগর মেয়েটি, তবু তাইবাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারত না। তাইবা কাছে না বসলে খাওয়া হতো না। মাঝে মাঝে ডোরার পেটে কি একটা ব্যথা উঠত, তখন তাইবাকে সব কিছু বাদ দিয়ে ডোরার বিছানার পাশে হাজির থাকতে হতো। আজ তাইবার এই অবস্থায় ডোরা কি করে প্রায় বুড়ো একজন মানুষের সঙ্গে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছে, আমি ভেবে কুলিয়ে উঠতে পারি নে। তাইবা দু চোখ বন্ধ করে আছে। আমি একরকম নিশ্চিত যে সে ডোরার কথাই চিন্তা করছে। গলা খাকারির শব্দে পেছনে ফিরে তাকালাম। গোবিন্দ বাইরে থেকে ফিরে এসেছে, তার হাতে একটা প্যাকেট। ডাক দিল, এই যে দিদিমণি, নিন আপনার জিনিসপত্তর, এর মধ্যে সব আছে।
আর ওই নিন ৫ টাকা ৪০ নয়া পয়সা ফেরত এসেছে। তাইবা বলল, অনেক তো কষ্ট করলে গোবিন্দদা, এই টাকাটা তুমিই রাখো। গোবিন্দের ভাঙাচোরা মুখমণ্ডলে খুশির একটা চাপা ঢেউ খেলে গেল। তাইবা তার বিছানার উপর প্যাকেটটা উপুড় করল। ভেতরের জিনিসপত্র সব বেরিয়ে এসেছে। একটা ধুতি, মাঝামাঝি দামের একজোড়া বাটার স্যান্ডেল, সিগারেট, ম্যাচ আর নিত্য ব্যবহারের টুকিটাকি জিনিস। আমার দিকে তাকিয়ে তাইবা কড়া হুকুমের সুরেই বলল, দানিয়েল ভাই, তাড়াতাড়ি বাথরুমে ঢোকেন। পরনের ওই প্যান্টটা খুলে ফেলেই সাবানটা দিয়ে যেখানে যেখানে রাস্তার পানি লেগেছে ভালো করে রোগড়ে ধুয়ে ফেলুন। এ পানির স্পর্শ বড় সাংঘাতিক, স্কিন ডিজিজ টিজিজ হয়ে যেতে পারে। তারপরে স্যান্ডেল জোড়া পরবেন। দয়া করে আপনার জুতো জোড়া ওইদিকে ডাস্টবিনে ফেলে আসুন, ওটা তো এখন আর কোনো কাজে আসবে না। আমি বললাম, তাইবা, আমি যে ধুতি পরতে জানি নে। এবার তাইবা ঝংকার দিয়ে উঠল, আপনি এখনো ক্ষেতের কুমড়োই রয়ে গেছেন, কিছুই শেখেননি। অত 18 রকমের প্যাঁচ গোছের দরকার কি? আপনি 2 ভাঁজ দিয়ে সোজা লুঙ্গির মতো করেই পরবেন। যান যান, বাথরুমে ঢোকেন। অত কথা শুনতে চাইনে। এদিকে ভিজিটিং আওয়ারের সময় ঘনিয়ে এলো। আর কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকে পড়লাম। আমি ধুতিখানা লুঙ্গির মতো করে পরে বাইরে এসে জিজ্ঞেস করলাম, এখন ভেজা প্যান্টটা কি করি? তাইবা বলল, কোনার দিকে চিপে টিপে রাখুন, যাওয়ার সময় ব্যাগের ভেতর পুরে নিয়ে যাবেন। আমাকে আবার বাথরুমে প্রবেশ করতে হলো। শরীর ঘষে মেজে লুঙ্গির মতো করে ধুতি পরা অবস্থায় আমাকে দেখে তাইবা মুখ টিপে হাসল। আয়নার সামনে গিয়ে দেখে আসুন, আপনাকে এখন ফ্রেশ দেখাচ্ছে। আপনার এমন একটা কুৎসিত স্বভাব, সবসময় চেহারাখানা এমন কুৎসিত করে রাখেন, মনে হয় 7-5 জনে ধরে কিলিয়েছে। তাকিয়ে দেখলে ঘেন্না করতে ইচ্ছা হয়। তাইবা এই কথা কম করে হলেও 100 বার বলেছে, কিন্তু আমার চেহারার কোনো সংস্কার করা সম্ভব হয়নি। আমি বললাম, তাইবা, আমি বোধহয় মানুষটাই কুৎসিত। আমার ভেতরে কোনো সৌন্দর্য নেই, বাইরে ফুটিয়ে তুলব কেমন করে? তাইবা আমার কথার পিঠে বলল, তাই বলে কি 24 ঘন্টা এমন গোমড়া মুখ করে রাখতে হবে? তারও কি কোনো কারণ আছে? সব মানুষেরই এক ধরনের দুঃখ আছে, তাই বলে দিনরাত একটা নোটিশ নাকের ডগায় ঝুলিয়ে রাখতে হবে নাকি? এই যে আমাকে এই অবস্থায় দেখছেন, আমার কি দুঃখের অন্ত আছে? কিন্তু বেশ তো আছি। যাক, এ পর্যন্ত বলে তাইবা হাঁপাতে লাগলো। আমি ভুলে গিয়েছিলাম যে একজন সিরিয়াস রোগীর সঙ্গে আমি কথা বলছি। আসলে আমি কথা কাটাকাটি করছি বুড়িগঙ্গার পাড়ের তাইবার সঙ্গে। সে তাইবা আর এ তাইবা এক নয়, এ কথা আমি বারবার ভুলে যাই। গ্যান্ডারিয়ার বাসায় ভাই বোন পরিবেষ্টিত তাইবার যে রূপ, তার সঙ্গে বর্তমান তাইবার আর কি কোনো তুলনা করা যেতে পারে? বড়জোর বর্তমান তাইবা গ্যান্ডারিয়ার তাইবার একটা দূরবর্তী ক্ষীণ প্রতিধ্বনি মাত্র। গ্যান্ডারিয়ার বাড়িতে তাইবাকে যে দেখেনি কখনো, তার আসল রূপ ধরতে পারবে না। খাচ্ছে, খাওয়াচ্ছে, রাঁধছে, বাড়ছে, বোনদের তত্ত্ব তালাশ করছে, কলেজে পাঠাচ্ছে, নিজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। সর্বত্র একটা ঘূর্ণির বেগ জাগিয়ে দিয়ে যাচ্ছে। কখনো খলখল হাসিতে অপরূপা লাস্যময়ী, কখনো দিকবিদিক জ্ঞান হারিয়ে প্রচণ্ড রাগে ফেটে পড়ছে। হেঁকে ধমক দিচ্ছে, তাকে শাসাচ্ছে, সদা চঞ্চল, সদা প্রাণবন্ত। আবার কখনো চুপচাপ গম্ভীর। তখন তাকে দেখে মনে হয় সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে, অত্যন্ত দূরের মানবী। কোনো পুরুষের বাহুবন্ধনে ধরা দেওয়ার জন্য যেন তার জন্ম হয়নি। কোনো শাসন বারণ মানে না। দুর্বার গতিশ্রুতি সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এক জায়গায় আটকে রাখা কার সাধ্যি? চেষ্টা যে করিনি তা নয়, প্রতিবারই প্রচণ্ড আঘাত করে সে নিজের গতিবেগে ছুটে গেছে। আবার যখন তাকে ছেড়ে আসতে চেষ্টা করেছি, সে নিজেই উদ্যোগী হয়ে কাছে টেনে নিয়েছে। যখন সে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে আকাশের তারকারাজি কিংবা বুড়িগঙ্গাতে ভাসমান নৌকোর রাঙা রাঙা পালগুলোর দিকে তাকিয়ে থাকত, তখন তাকে তারকার মতো সুদূর এবং রহস্যময় নদীতে চলমান রাঙা পালের একটা প্রতীক মনে হতো, যেন কারো কোনো বন্ধনে ধরা দেওয়ার জন্য সে পৃথিবীতে আসেনি। তা এবার অনেক ঘনিষ্ঠ সান্নিধ্যে আমি এসেছি। কতদিন কত রাত্রি তার সঙ্গে আমার একত্রে কেটেছে। এ নিয়ে বন্ধুবান্ধবেরা আমাকে অনেক বিশ্রী ইঙ্গিত করেছে। তা এবার নিজের লোকেরাও কম হাঙ্গামা হুজ্জত করেনি। এমনকি তার অভিভাবকদের মনে ধারণা জন্মেছিল যে আমি তাকে গুণ করেছি। আমি কিন্তু তাইবাকে কখনো আমার এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি। তার সঙ্গে সম্পর্কের ধরনটা কি
অনেক চিন্তা করে নির্ণয় করতে পারিনি। হাসপাতালের শয্যায় শুয়ে আছে সে, চোখ দুটো সম্পূর্ণ বোজা। নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে নাকের দুপাশটা কেঁপে কেঁপে উঠছে। তার ডান হাতটা আমার মুঠোর মধ্যে। এই যে গভীর স্পর্শ লাভ করছি, তাতে আমার প্রাণের তন্ত্রীগুলো সোনার বীণার মতো ঝংকার দিয়ে উঠছে। এই স্পর্শ দিয়ে যদি পারতাম, তার সমস্ত রোগ বালায় আমার আপন শরীরে শুষে নিতাম। তার জন্য আমার সবকিছু আমার অকাতর বিলিয়ে দেওয়ার এই যে সহজ সরল ইচ্ছে, ওটাকে কি প্রেম বলা যায়? যদি তাই হয়, তাহলে আমি তাইবার প্রেমে পড়েছি। দানিয়েল ভাই, কথা বলল তাইবা। তার চোখ দুটো এখনো বোজা, কণ্ঠস্বরটা খুবই ক্ষীণ, যেন স্বপ্নের ভেতর তার চেতনা ভাষা পেতে চেষ্টা করছে। আমি তার দুটো হাতই টেনে নিলাম। দানিয়েল ভাই, আবার ডাকল তাইবা। এবার তার কণ্ঠস্বরটি অধিকতর স্পষ্ট। আমি বললাম, তাইবা বলো। সে চোখ দুটো খুলল, শাড়ির খুঁটে মুছে নিল। তারপর ধীরে, অতি ধীরে উচ্চারণ করল, দানিয়েল ভাই, এবার যদি বেঁচে যাই, তাহলে নিজের জন্য বাঁচার চেষ্টা করব। আমার বুকটা কেঁপে গেল। বললাম, এমন করে কথা বলছো কেন? দানিয়েল ভাই, আমার অসুখটি অত সোজা নয়। আপনি ঠিক বুঝবেন না। মৃত্যু আমার প্রাণের দিকে তাক করে আছে। একসময় বোটাসুদ্ধ আস্ত হৃৎপিণ্ডটি ছিঁড়ে নেবেই। বললাম, ছিছি তাইবা, কিসব আবল তাবল প্রলাপ বকছ? দানিয়েল ভাই, এই মুহূর্তটিতে এই কথাটি আমার কাছে সবচাইতে সত্য বলে মনে হচ্ছে। সারা জীবন আমি আলেয়ার পেছনে ছুটে কাটিয়ে গেলাম। মা, ভাই বোন, বন্ধু বান্ধব সকলেই সুখে দুঃখে হোক একটা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো হাওয়ার উপরে ভাসছি। তারা হয়তো সুখ পাবে জীবনে, নয়তো দুঃখ পাবে, তবু সকলে নিজের নিজের জীবনটা যাপন করবে। কিন্তু আমার কি হবে? আমি কি করলাম? আমি যেন স্টেশনের ওয়েটিং রুমের গোটা জীবনটাই কাটিয়ে দিলাম। প্রতিটি মানুষ একটা জীবন নিয়ে জন্মায়, সে জীবনটাই সবাইকে কাটাতে হয়। কিন্তু জীবনযাপনের হিসেবে যদি ফাঁকি থাকে, তাহলে জীবন ক্ষমা করে না। ডাক্তারেরা যাই বলুন, আমি তো জানি আমার অসুখের মূল কারণটা কি। একসময় আমার জেদ এবং অভিমান দুইই ছিল। মনে করতাম আমি অনেক কিছু ধারণ করতে পারি। এখন চোখের জলে আমার সে অভিমান খুঁজেছে। 10-15 বছর থেকে তো বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখছি। এখন সে বাংলাদেশ যুদ্ধ করছে, কিন্তু আমি কোথায়? আমার সব কিছু তো চোখের সামনে ছত্রখান হয়ে গেল। আমার মা কোথায়, ভাই বোনেরা কোথায়? এখানে আমি একেবারে নিতান্ত একাকী, আপন রক্তের বিষে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছি। তার দু চোখের কোণায় 2 ফোঁটা পানি দেখা দিল। আমি রুমাল দিয়ে মুছিয়ে দিলাম। তাইবা বলল, জানেন দানিয়েল ভাই, আগে আমি কোনাকাঞ্চি হিসেব করে চিন্তা করতে ঘৃণা করতাম। এখন নানা রকম চিন্তা আমার মাথায় ভর করে। মানুষ মরলে কোথায় যায়, মাঝে মাঝে সে চিন্তাও আমার মনে উদয় হয়। উৎপলা বলছে মানুষ মরলে তার আত্মা পাখি হয়ে যায়। আবার আরতিদি বলেন, এক জন্মে মানুষের শেষ নয়, তাকে বারবার জন্মাতে হয়। এসব বিশ্বাস করি নে, তবে শুনতে ভালোই লাগে। ধরুন কোনো কারণে আরও একবার যদি আমি জন্মগ্রহণ করি, তাহলে নিতান্ত সাধারণ মেয়ে হয়ে জন্মাবো। পরম নিষ্ঠা সহকারে নিজের জীবনটাই যাপন করব। ঢোলা জামা পরা আতেলদের বড় বড় কথায় একটুও কান দেব না। আমি পেটুকের মতো বাঁচব, খাবো, পরবো, সংসার করব। আমার ছেলে পুলে থাকবে, সংসার হবে, স্বামী থাকবে। সেই সংসারের গণ্ডির মধ্যেই আমি নিজেকে আটকে রাখব, কখনো বাইরে পা বাড়াবো না। তাইবারের সমস্ত কথা আমার ভালো লাগছিল না। বরাবরই জেনে এসেছি সে বড় শক্ত মেয়ে, কখনো তাকে এরকম দেখিনি। এখন তাইবার সঙ্গে কথা বলছি। জোর দিয়ে বলতে চাইলাম, তাইবা, এখনো সামনে তোমার ঢের জীবন পড়ে আছে, যেভাবে ইচ্ছে কাটাতে পারবে।
কিন্তু আমার নিজের কানে নিজের কণ্ঠস্বর বিদ্রূপের মতো শোনালো। তাইবা বলল, না দানিয়েল ভাই, আপনাকে নিয়ে আর পারা গেল না। আপনি দেখতে মিনমিনে হলে কি হবে, বড় বেশি একরোখা এবং গোঁয়ার। নিজে যা সত্য মনে করেন সকলের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করেন, সেজন্যই ভয় হয়। আমার মতো আপনার কপালেও অনেক দুঃখ আছে। আমার শরীরের খবর আমি চাইতে কি আপনি বেশি জানেন? আমি জানতে চাইলাম, আচ্ছা তাইবা, তোমার অসুখটা কি? তাইবা এবার ফোঁস করে উঠল, কখনো জানতে চেয়েছেন আমার অসুখটা কি? আর অসুখের ধরন জেনে লাভ নেই, অসুখ অসুখই। তবু একটা ডাক্তারি নাম আছে তো। সেটা আমাকে বিরক্ত না করে ডাক্তার মাইতির কাছে জিজ্ঞেস করুন না কেন? বললাম, ডাক্তার মাইতির কাছে গতকাল আমি জানতে চেয়েছিলাম তোমার কি অসুখ। উল্টো তিনি আমাকে প্রশ্ন করলেন, আমি জানি নাকি তোমার কি অসুখ। সেটা আপনি ডাক্তার মাইতির সঙ্গে বোঝাপড়া করুন গিয়ে। বিরক্ত হয়ে তাইবা বিছানার ওপর শরীরটা ছেড়ে দিল। ডাক্তার মাইতি আবার কি করলো হে? হাতে স্টেথোস্কোপ দোলাতে দোলাতে ডাক্তার মাইতি কেবিনে প্রবেশ করলেন। দানিয়েল সাহেব হাতখানা একটু বাড়িয়ে দিন, হ্যান্ডশেক করি। এই ঘোরতর বৃষ্টির মধ্যে চলে আসতে পেরেছেন। বাহ, সোজা মানুষ তো নয়। বোঝা গেল চরিত্রের মধ্যে স্টার্লিং কোয়ালিটি আছে। হ্যান্ডশেকের পর বললাম, আপনার রোগীর কি অনিষ্ট করলাম? নিশ্চয়ই, তাহলে ধরে নিচ্ছি আপনি গতকালের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমি হাসলাম। তারপর তাইবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, গিলেছ না এখনো বাকি আছে? মাইতিদা, ভাতের কথা তো একেবারে ভুলেই গিয়েছিলাম। এতক্ষণ দানিয়েল ভাইতে আমাতে ঝগড়া চলছিল। ডাক্তার মাইতি বললেন, ঝগড়ার বিষয়বস্তু কি আগে বলো। তাইবা বলল, মাইতিদা, আপনি যেন কেমন, ঝগড়া করতে আবার বিষয়বস্তুর দরকার হয় নাকি? যে ঝগড়ার বিষয়বস্তু নেই সে ঝগড়ার কথা আমি শুনবো না। আচ্ছা শোনো, ওসব কথা এখন রাখো। ওয়ার্ডে ডাক্তার ভট্টাচার্য পা দেওয়ার আগে তোমার বায়না করে আনা ওই ভাত মাছ তাড়াতাড়ি গিলে ফেলো। উনি এসে পড়লে একটা অনর্থ বাঁধাবেন। হঠাৎ আমার পরিধেয় বস্ত্র দেখে ডাক্তার মাইতির চোখ জোড়া কৌতুকে ঝিকমিকিয়ে উঠল। বাহ, দানিয়েল সাহেব, দেখছি আপনার উন্নতি ঘটে গেছে। আমি একটুখানি অপ্রস্তুত হয়ে গেলাম। বললাম, আমি সেই বউবাজার থেকে এক কোমর পানির মধ্যে হেঁটে এসেছি তো। তিনি জিজ্ঞেস করলেন, এই ঘোলা জলের সবটুকু পথ কি আপনি নিজের পায়ে হেঁটে এসেছেন? আমি মাথা দোলালাম। এখানে এসে দেখি প্যান্টটা ময়লায় ভরে গেছে, আর পা থেকে জুতো নামাতেই সোল দুটো খসে পড়ল। তাই এবার টাকা দিয়ে হাসপাতালের গোবিন্দকে পাঠিয়ে এই ধুতি আর স্যান্ডেল জোড়া কিনে এনেছে। তাহলে দিদিমণির দান দক্ষিণ করারও অভ্যেস আছে। বাহ, বেশ বেশ। তার কথাতে কেমন জানি লজ্জা পাচ্ছিলাম। এই লজ্জার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যই বললাম, ধুতি প্যাঁচ গোছ দিয়ে পড়তে জানি নে, তাই দুভাঁজ করে লুঙ্গির মতো করে পড়েছি। ঠিক আছে, বেশ করেছেন। আজ হাসপাতাল থেকে যাওয়ার পথে আমার বাসা হয়ে যাবেন, আপনাকে ধুতি পরা শিখিয়ে দেব। এই সুযোগে আপনার সঙ্গে একটু গপ্পটপ্পও করা যাবে। হ্যাঁ, কি বলেন? বললাম, আমি তো আপনার কোয়ার্টার চিনি নে, কি করে যাব? আরে মশাই, অত উতলা হচ্ছেন কেন? একটু ধৈর্য ধরুন, প্রথমে আমি চিনিয়ে দেব, তারপর তো আপনি যাবেন। ওই যে হাসপাতালের গেট, তার অপোজিটে লাল দালানগুলো দেখছেন, তার একটার দোতলাতে আমি থাকি। নাম্বারটা মনে রাখবেন, 21-B। এদিক ওদিকে না তাকিয়ে সোজা দোতলায় উঠে বেল টিপবেন। আপনার জন্য আমি অপেক্ষা করে থাকবো। কি চিনতে পারবেন তো? আমি বললাম, মনে হচ্ছে পারবো। মনে হচ্ছে কেন? আপনাকে পারতেই হবে। এইটুকু যদি না পারেন, কর্পোরেশনের লোকজনদের লিখব যেন আপনাকে শহর থেকে বের করে দেয়া হয়। ডাক্তার মাইতি তাইবার কাছে গিয়ে বললেন, তুমি খেতে আরম্ভ করো, আমি ওই দরজার কাছে দাঁড়িয়ে আছি। ডাক্তার ভট্টাচার্য যদি এসে পড়েন, আমি হাততালি দেব। তুমি অমনি সব লুকিয়ে ফেলে বাথরুমে ঢুকে পড়বে, একেবারে হাত মুখ ধুয়ে তার সামনে আসবে। দানিয়েল সাহেব যান, জল টল দিয়ে সাহায্য করুন। আমি একটা প্লেট ধুয়ে এনে দিলে তাইবা মিটসেট থেকে ব্যাগটা বের করলো, তারপর বাটিটা টেনে নিল। ভাতগুলো প্লেটে নিয়ে অন্য বাটিটা থেকে কিছুটা মাছের তরকারি ঢেলে নিল।
তার মুখে একটা খুশি খুশি ভাব। জানেন দানিয়েল ভাই, কতদিন পরে আজ মাছ ভাত মুখে দিচ্ছি। বললাম, গতকাল বলেছিলে 1 মাস। হ্যাঁ, সেরকম হবে। 1 গ্রাস ভাত মুখে তুলে নিল, তারপর আরেক গ্রাস। অমনি করে আরো কটা গ্রাস মুখে দিয়ে সে প্লেটের উপর হাতখানা ঠেকিয়ে চুপচাপ বসে রইল। আমি বললাম, চুপ করে আমার হাত ঠেকিয়ে আছো, খাচ্ছ না কেন? না, খাবো না। এ খাবার কি মানুষে খায়? কিরকম বিচ্ছিরি রান্না, মুখটা তেতো হয়ে গেল। আহ, মাইতিদা! ডাক্তার কেবিনের ভেতর ঢুকলেন। কি হলো তাইবা? ভাত খেতে চাইছিলে, খাও। খেতে যে পারছি নে, সব তেতো লাগে যে। তার আমি কি করব? তেল মশলা ছাড়া শুধু হলুদ জিরের রান্না আপনি খেতে পারবেন দানিয়েল ভাই? মাছগুলো লবণ মরিচ দিয়ে ভাজা করে আনতে পারলেন না? আপনি কিছুই বোঝেন না। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, কাল মাছ ভেজে এনে দেব। হ্যাঁ, তাই দেবেন। তাইবা হাত ধুয়ে ফেলল। ডাক্তার মাইতি বললেন, আপনার ভাত মাছ বিজনেস এখানেই শেষ। তারপরেও এই সকল জিনিস এ কেবিনে যদি আবার আসে তাহলে আপনার হাসপাতালে আসাটাই বন্ধ করতে হবে। তাইবা চুপচাপ বসে রইল। আমার ধারণা ডাক্তার মাইতির ব্যবস্থাটি সে মেনে নিয়েছে। ডাক্তার মাইতি আমাকে বললেন, এক কাজ করুন, এই ভাত মাছ যা আছে সব বাটির ভেতরে ভরে ওধারে ডাস্টবিনটা ফেলে দিয়ে আসুন তাড়াতাড়ি। আমি বাক্য ব্যয় না করে তার নির্দেশ পালন করলাম। বাটি প্লেট সব ধুয়ে নেওয়ার পর ডাক্তার মাইতি বললেন, এবার আমি চলি দানিয়েল সাহেব, মনে থাকে যেন 7টা থেকে 7:30টার সময়। আমি বললাম, থাকবে। উনি চলে গেলেন। আমি তাইবাকে জানালাম, ডাক্তার মাইতি 7টা 7:30টার সময় আমাকে তার কোয়ার্টারে যেতে বলেছেন। যাব? অবশ্যই যাবেন। তিনি আর দীপেন্দা আমার জন্য যা করেছেন, দেশের মানুষ আত্মীয় স্বজন তার এক ছটাক এক কাচ্চাও করেনি। আমি জানতে চাইলাম, দীপেন্দ্রনাথ লোকটিকে? তাইবা বলল, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি তো আমাকে চেষ্টা তদবির করে এই হাসপাতালে ভর্তি করিয়েছেন। আপনি চিনবেন কেমন করে? আর আপনারা সব নিজেদের নিয়েই ব্যস্ত। আমি মারা গেলাম, বেঁচে রইলাম, তাতে কার কি এসে যায়? আমি জবাব দিলাম না। তাইবার অনেক রাগ, অনেক অভিমান। তাকে ঘাটিয়ে লাভ নেই। অনাবশ্যক রাগারাগি করে অসুখটা শেষে বাড়িয়ে তুলবে। এখন তো প্রায় 6টা বাজে। তোমার ডাক্তার আসার সময় হয়েছে। আজ আমি আসি। আবার আসবেন? আমি বললাম, আসব। প্যান্ট আর বাটিসহ ব্যাগটা নিয়ে যাই। প্যান্ট নিয়ে এখন আর কাজ নেই। নতুন একটা বাসায় যাচ্ছেন। আমি গোবিন্দদাকে দিয়ে কাল লন্ড্রিতে পাঠিয়ে দিব। এক কাজ করুন, ব্যাগ বাটি এসবও রেখে যান, বরং কাল এসে নিয়ে যাবেন। হাসপাতাল থেকে বেরিয়ে দেখলাম মাত্র 6:15। ডাক্তার মাইতির কোয়ার্টার 7 থেকে 7:30টার মধ্যে যে কোনো সময় গেলে চলবে। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। সেই 2:30টার সময় বেরিয়ে এতটা পথ হেঁটে এসেছি, তারপর এতক্ষণ সময় কাটালাম, পেটে কিছু পড়েনি। সারাটা সময় এরকম ক্ষুধা তৃষ্ণার কথা ভুলেই ছিলাম। একটা খাবার দোকান তালাশ করতে লাগলাম। এদিকে দোকানপাটের সংখ্যা তেমন ঘন নয়, তাই বাঁক ঘুরে ভবানীপুর রোডে চলে এলাম। একটা সুবিধাজনক খাবার ঘরের সন্ধান করতে হাজরা রোডের মোড়ে ধাওয়া করলাম। যে দোকানেই যাই প্রচণ্ড ভিড়। ভিড়ের মধ্যে ঢুকে পড়তে আমার কেমন জানি প্রবৃত্তি হচ্ছিল না। নিশীথে পাওয়া মানুষের মতো আমি পথ হাঁটছি। অবশ্য বিশেষ অসুবিধা হচ্ছে না, অনেক আগেই বৃষ্টি ধরে এসেছে। এদিকটাতে রাস্তাঘাটের অবস্থা একেবারে খটখটে শুকনো। কলকাতার টুকরো টুকরো খণ্ড খণ্ড আকাশে ঝাঁকে ঝাঁকে তারা জ্বলছে। দুপাশের দোকানপাটে ধুমধাম কেনাবেচা চলছে। ঢ্যাকর ঢ্যাকর করে ট্রাম ছুটছে। বাস, লরি, ট্রাক, কার এসব যন্ত্রযানের বাঁশি অনাদ্যন্ত রবে বেজে যাচ্ছে। মানুষের স্রোত তো আছেই। তারা যেন অনাদিকাল থেকেই শহর কলকাতার ফুটপাতের ওপর দিয়ে উজান ভাটি 2 পথে ক্রমাগত প্রবাহিত হচ্ছে। মোড়ের একটা স্যান্ডউইচের দোকানে গিয়ে 2খানা প্যাটিস আর ঢকঢক করে পানি খেয়ে নিয়ে ডাক্তার মাইতির কোয়ার্টারের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। কোন দিকে যাচ্ছে খেয়াল নেই।
শুধু পা দুটো আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কলকাতা আসার পর থেকে আমার পা দুটোর চোখ ফুটে গেছে। 7টার উপরে বোধ করে কয়েক মিনিট হবে আমি ডাক্তার মাইতির কোয়ার্টারে এসে বেল টিপলাম। একটি ছোকরা চাকর দরজা খুলে দিয়ে জানতে চাইল, কাকে চান? আমি জানতে চাইলাম, ডাক্তার মাইতি আছেন? আছেন, আপনি ভেতরে বসুন। ঘরের ভেতরে প্রবেশ করে একটা বেতের সোফায় বসে সিগারেট জ্বালালাম। বসবার ঘরে আসবাবপত্রের তেমন বাহুল্য নেই। কয়েকখানি বেতের সোফা এবং মধ্যখানে একটি বেতের টেবিল। টেবিলের উপর পাতা চাদরটি খুবই সুন্দর এবং একই ধরনের চাদর খাটের ওপরও পাতা দেখলাম। ওপাশে পুরনো একটা ক্যাম্প খাট দেয়ালে হেলান দিয়ে আছে। দেয়ালে একজোড়া বুড়ো বুড়ির ছবি টাঙানো। চিনতে অসুবিধা হওয়ার কথা নয়, ডাক্তার মাইতির মা বাবা। তাছাড়া আছে রবীন্দ্রনাথের একটা বড় আকারের ছবি। রবীন্দ্রনাথের বিপরীতে বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মহাত্মা গান্ধীর ছবি। ওষুধ কোম্পানির দুটো ক্যালেন্ডার উত্তর দক্ষিণের দুটি দেয়ালে পরস্পরের দিকে মুখ করে ঝুলছে। এছাড়া এনলার্জ করা একটি গ্রুপ ফটো আছে। গাউন পরা একদল যুবকের ছবি। একটুখানি চিন্তা করলে মনে পড়ে যাবে মেডিকেল কলেজের সার্টিফিকেট গ্রহণ করার সময় এই ছবিখানি ওঠানো হয়েছিল। একেবারে কোণার দিকে হাতলওয়ালা একটা চেয়ার এবং সামনে একটা টেবিল। ডাক্তার মাইতি জিজ্ঞেস করলেন, চিনতে কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, না। তিনি ডাক দিলেন, অনাথ। আবার সে ছেলেটি এসে দাঁড়ালে বললেন, চা দাও, আর শোনো, এই বাবু আমাদের সঙ্গে খাবেন এবং রাত্রিরে থাকবেন। তারপর আমার দিকে তাকিয়ে স্বাভাবিক কৌতুক মিশ্রিত স্বরে বললেন, দেখলেন তো কেমন বাড়িতে এনে গ্রেপ্তার করে ফেললাম। সহসা আমার মুখে কোনো উত্তর জোগালো না। তিনি ফের জিজ্ঞেস করলেন, আপনার কি তেমন কোনো জরুরি কাজ আছে? আজ রাত্রিরে এখানে থাকলে বড় কোনো ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা আছে কি? জবাব দিলাম, না তেমন কোনো কাজ নেই। আপনার কি আজ রাতটা আমার সঙ্গে গল্প করে কাটাতে আপত্তি আছে? বারে, আপত্তি থাকবে কেন? এখন আমাদের যে অবস্থা, খেয়ে আবার আমার খবর নেবে। দানিয়েল সাহেব, এভাবে কথা বলবেন না। মনে রাখবেন, আপনারা একটি মুক্তি সংগ্রাম করছেন। আমি ডাক্তার মানুষ, অধিক খোঁজখবর রাখতে পারি না। তাইবাকে দেখতে হাসপাতালে যেসব ছেলে আসে, তাদের অনেকের মধ্যে দৃষ্টির স্বচ্ছতা এবং অদম্য মনোবল লক্ষ্য করেছি। আপনাদের গোটা জাতি যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। মানুষের সবচাইতে মহত্তম সম্পদ তার চরিত্র। সে বস্তু আপনার দেশের অনেক যুবকের মধ্যে আমি বিকশিত অবস্থায় দেখেছি। কোনো কোনো সময়ে আপনাদের প্রতি এমন একটা আকর্ষণ অনুভব করি, ভুলে যাই যে আমি একজন ভারতীয় নাগরিক। আমি কখনো বাংলাদেশে যাব না। পুরুষানুক্রমে আমরা পশ্চিম বাংলার অধিবাসী। পদ্মার সেপারের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো ছিল না। কিন্তু আপনার দেশের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার পর থেকে আমার নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। একদিনে কিন্তু সে পরিবর্তন আসেনি। ক্রমাগত মনে হচ্ছে আমি নিজেই বাংলাদেশের মুক্তি সংগ্রামের একটা অংশ। এখন আমার ভারতীয় সত্তা এবং বাঙালি সত্তা পরস্পরের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এখন বাঙালি বলে ভাবতে আমার খুব অহংকার হয়। আপনার দেশ যুদ্ধে না নামলে আমার এই উপলব্ধি জন্মাতো কিনা সন্দেহ। কথাগুলো লিটারাল অর্থে নেবেন না, এটা জাস্ট একটা ফিলিংয়ের ব্যাপার। আমি বললাম, বাংলা এবং বাঙালিত্বের প্রতি পশ্চিমবাংলার সকল শ্রেণীর মানুষের একটা অতুলনীয় সহানুভূতি এবং জাগ্রত মমত্ববোধ আছে বলেই এখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধ শিরদাঁড়া উঁচু করে থাকতে পেরেছে। পশ্চিমবাংলার বদলে যদি গুজরাট কিংবা পাঞ্জাবে বাংলাদেশের জনগণকে আশ্রয় গ্রহণ করতে হতো, ভারত সরকার যত সাহায্যই করুক না কেন, আমাদের সংগ্রামের অবস্থা এখন যা তার চাইতে অনেক খারাপ হতো। পশ্চিমবাংলার মানুষের প্রাণের আবেগ, উত্তাপ এবং ভালোবাসা বাংলাদেশের মুক্তি সংগ্রামকে প্রাণবন্ত এবং সজীব রেখেছে। ছেলেটা চা দিয়ে গেল। আপনার কাপে ক চামচ চিনি এবং কতটুকু দুধ দেব বলুন। বললাম, দুধ আমি খাই নে, 2 কি 2.5 চামচ চিনি দেবেন। হো হো করে হেসে উঠলেন ডাক্তার মাইতি। একটা বিষয় দেখছি আপনার সঙ্গে আমার চমৎকার মিল আছে। আমিও চায়ের সঙ্গে দুধ খাই নে। চায়ে চুমুক দিয়ে বললেন,
আমি মূর্খ মানুষ, প্রফেশনের বাইরে গেলেই নাচার হয়ে পড়ি। আপনার মতো একজন স্কলার মানুষের সঙ্গে কি নিয়ে কথা বলবো মশায়, সাবজেক্ট খুঁজে পাচ্ছি নে। আবার সেই হো হো হাসি। আমি বললাম, আপনিও তাহলে তাইবার কথা বিশ্বাস করে বসে আছেন? এসএসসি থেকে এমএ পর্যন্ত সবগুলো পরীক্ষায় প্রথম হয়ে আসছি, এর মধ্যে কোনো সত্যতা নেই। কিন্তু জীবনে কোনো পরীক্ষায় কখনো 20-এর মধ্যে থাকার ভাগ্যও আমার হয়নি। তাইবা যাদেরকে চেনে জানে, একটুখানি খাতির করে, তাদের সম্পর্কে বাড়িয়ে বলে, এইটাই তার স্বভাব। আমার ব্যাপারে এই পক্ষপাতটুকু এতদূর মাত্রা ছাড়িয়ে গিয়েছিল যে আমার নিজের কান পর্যন্ত গরম হয়ে উঠেছিল। এ নিয়ে তার সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে। ডাক্তার মাইতি বললেন, আপনার ব্যাপারে তার একটা লাগাম ছাড়া উচ্ছ্বাস এরই মধ্যে আমি লক্ষ্য করেছি। আপনাকে স্কলার হিসেবে পরিচয় করিয়ে দেয়, আপনি বৃষ্টিতে কাপড় জামা ভিজিয়ে এলে বাজার থেকে লোক পাঠিয়ে নতুন কাপড় জামা কিনে আনে। এগুলো কি একজন রোগীর পক্ষে বাড়াবাড়ি নয়? আসলে আপনাদের সম্পর্কটা কি রকম? আপনি যদি জবাব না দেন আমি অবাক হব না।